अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ভীষণ সুন্দর দেখাচ্ছে আজকে। এই তখন থেকে আমার রোশনিকে দেখছিস, নজর দিবি নাকি? যা গিয়ে বস। আরে এখানে কিসের লজ্জা? সব তো মহিলারাই আছে, কিন্তু তোর আর তোর বন্ধুরা এত বড় ঘোমটা কেন দিয়ে রেখেছিস? আরে ঘোমটাটা তোলো না ওদের। আরে আসলে আজ আমাদের শাশুড়ি মা বলেছে আমাদের ঘুমটা না খুলতে। অর্জুন, সবাই জেনে যাওয়ার আগে আর গ্রামের মহিলাদের হাতে মার খাওয়ার আগে চল এখান থেকে চলে যাই। আরে কিচ্ছু হবে না, এত ভয় পাচ্ছ কেন তুমি? চল এখান থেকে চলে যাই এক্ষুনি। আরে কিচ্ছু হবে না, চুপ করো। আরে যেতে হবে অর্জুন, চল। আপনি ঠিক আছেন? দুধটাও ফেলে দিল। আমরা তো চলে যাচ্ছি, চল সখী চল। হ্যাঁ চল। দাঁড়ান না, এখনো তো নিয়ম বাকি আছে, সব নিয়ম দেখেই যাবেন। হ্যাঁ আসলে বাড়িতে আমাদের স্বামী অপেক্ষা করছে। যেতেই হবে আমাদের। আমরাও তো খুব অপেক্ষা করে থাকি। আরে ধরো এদেরকে। আরে ছাড়ো ছাড়ো ছাড়ো। আমরাও তো দেখি যে আমাদের বাড়িতে কোন অতিথি এসেছে। ও হো 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 হো। কি ব্যাপার? বউদেরকে ছাড়া তো থাকতেই পারে না এরা। আরে বউকে না দেখে থাকতেই পারে না, তাই জন্য তো পিছনে পিছনে এসে গেছে। কথায় বলে তৃষ্ণার তো নিজেই কুয়োর কাছে আসে, কিন্তু এখানে তো শিবা নিজেই সামনে চলে এসেছে। এবার আমার হাতে আর একটাই উপায় আছে, শিবার গল্প শেষ করে দিতে হবে। শিবরাজ বাবু, আরে ইন্সপেক্টর বাবু, আপনি? কিছুই না, আমরা মজা করছি। আজকে আমার বোন আর আমার স্ত্রীর সাধভক্ষণ অনুষ্ঠান। আপনি একটু মিষ্টি খান, আসুন। আপনাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা। কি হয়েছে, কোনো বিশেষ কথা আছে? সেরকমই ভাবতে পারেন, তবে এখানে অনেকেই আছেন আপনার সঙ্গে আলাদা করে কথা বলতে চাই। শিবা, জামা কাপড় বদলে ওনার সাথে কথা বল। আর অর্জুন, ভালো লাগছে না দেখতে, যা জামা কাপড় পাল্টে আয়।
হ্যাঁ ইন্সপেক্টর, বলুন। পলাতক কয়েদিদের ব্যাপারে আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। জানি ওখান থেকে পালানো কয়েদিদের মধ্যে চাঁদনি মাও একজন। জানি না কবে শান্তি পাবো আমরা। দেখুন, আমি আমার পুরো পরিবারকে সতর্ক থাকতে বলেছি। চাঁদনি একাই কিন্তু পালাননি। উনি কয়েদিদের সঙ্গে একটা গ্রুপ বানিয়েছিলেন আর তাদের সঙ্গে নিয়েই পালিয়েছেন। আর সেই কয়েদিরা কিন্তু খুব ভয়ঙ্কর। এই মুহূর্তে শিবার উপর গুলি চালানো আমার জন্য বিপদ ডেকে আনতে পারে। ভালো এটাই হবে যে আমি চুপচাপ এখান থেকে চলে যাই। আপনি জানেন চাঁদনি দেবী কিন্তু শেষবার এটাই বলেছিলেন যে উনি আপনাকে আর আপনার পরিবারকে ছাড়বেন না। শিবরাজবাবু, পুলিশ সব জায়গায় রয়েছে আর পলাতক কয়েদিরা খুব তাড়াতাড়ি ধরা পড়বে। শুধু আপনারা একটু সাবধানে থাকবেন। ইন্সপেক্টর বাবু, আমি শুধু আমার স্ত্রী আর আমার বোনকে নিয়ে চিন্তা করছি। ওদের জীবনের সাথে আরো নতুন দুটো জীবন জুড়ে আছে, তাই যাই হয়ে যাক না কেন ওদের ওপর যেন কোনো আঁচ না লাগে। কে তুমি? এখানে কি করছো? হাতে কি তোমার বন্দুক? শিবা দাদা! ইন্সপেক্টর বাবু, আমি আপনাকে একটা অনুরোধ করছি। আপনি যদি কয়েকজন পুলিশকে পাঠান আমাদের সুরক্ষার জন্য তাহলে ভালো হয়। তাহলে ওরা যদি কোনোভাবে এখানে আসে তাহলে আপনাদের ধরতে অনেক সুবিধা আমি হবে। কয়েকজন কনস্টেবল বন্দুক সহ মহলের বাইরে নিযুক্ত করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কি হলো কি? শিবরাজবাবু, আমি যশোদা দেবীর ব্যাপারে কিছু কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ বলুন, কি হয়েছে? যখন জেলে দাঙ্গা হয়েছিল তখন সেখানে যশোদা দেবী উপস্থিত ছিলেন। আর কি? যদি বেঁচে থাকতে চাস তাহলে মুখ থেকে একটাও শব্দ বের করবি না। তার মানে তুই চুপ থাকবি না? তাহলে মর। দিদা, বসে বসে না কোমর ব্যথা হয়ে যাচ্ছে। আমি একটু গিয়ে বিশ্রাম নিয়ে নিই। যা, গিয়ে একটু বিশ্রাম নে, সাবধানে যাস। লুকোনোর জন্য জায়গা তো পেলাম, কিন্তু সেটাও আবার কনকেরই ঘরে। এবার এক তীর দিয়ে দুটো শিকার করব আমি। এত অনুষ্ঠান করতে করতে খুব ক্লান্ত হয়ে গেছো। ক্লান্ত হওয়ার সাথে সাথে খুব খিদেও পেয়েছে। এটা ভুলে যেও না যে নিজের সাথে সাথে একটা ছোট্ট প্রাণকেও সামলাচ্ছি আমি। যদি এখন বিশ্রাম নিই তাহলে খাবার কখন খাবো? ভালো হয়েছে যে তুমি খাবারটা নিয়ে চলে এসেছো। আমার হাতে খাবে। এভাবে কি দেখছো? তুমি খাবার খেয়েছো? আগে আমার হবু সন্তানের মাকে তো খাইয়ে দিই, তারপর খাবো। অর্জুন,
আরে কি হয়েছে শিবা? সেটা তো তুই বলবি যে কি হয়েছে কি। কি হয়েছে দাদা? ইন্সপেক্টর সাহেব বললেন যে জেলে যে দাঙ্গা হয়েছিল, যাতে চাঁদনি মা পালিয়েছে, সেই ঝামেলার মধ্যে যশোদা দেবীর আঘাত লেগেছে খুব। উনি প্যারালাইজড হয়ে গেছেন। উনি না বলতে পারেন, না হাঁটাচলা করতে পারেন এই মুহূর্তে হসপিটালে। আমার মাকে না ভগবান ভাবতাম আমি। উনি যা বলতেন এই অর্জুন তাই করত। কিন্তু আমার নিজের মা আমাকেই ব্যবহার করেছে, রশনিকে প্রাণে মারার চেষ্টাও করেছে। ব্যাস, তারপর থেকে ওনাকে আর আমি সহ্য করতে পারি না। এবার আর আমি ওনাকে আমার কাছাকাছি আর আমার হবু সন্তানের কাছাকাছি দেখতেও পারবো না। তাই জন্য ইন্সপেক্টরের ফোনটা ধরার আগে ভাবছিলাম। অর্জুন, উনি মা হন তোমার, যাই হয়ে যাক না কেন, তোমার এখন ওনার পাশে থাকাটা দরকার। অর্জুন, আমি জানি উনি যা অপরাধ করেছেন সেটা ক্ষমার যোগ্য নয়, কিন্তু ছেলে হওয়ার জন্য একবার তোর ওখানে গিয়ে দেখা করা উচিত, এটা আমাদের দুজনেরই মনে হয়। এর থেকে খারাপ আর কি হবে বলো? উনি তো চলতেও পারেন না দাদা, কিছু খেতে পারে না, বসতে পারে না, একদিক থেকে তো জ্যান্ত লাশের মতনই এখন। দাদা, আমরা কি ওনাকে বাড়িতে নিয়ে আসতে পারি না? ওনার ছেলের থেকে আর ওনার বৌমার থেকে ভালো সেবা আর কে করতে পারে ওনার? পুলিশের সাথে কথা বলতে হবে, কোর্টে একটা অ্যাপিল করতে হবে, আর ওনার হসপিটালের কাগজও দেখাতে হবে। তারপর ওনার জামিন হলে আমরা তখন ওনাকে বাড়িতে নিয়ে আসতে পারবো। কিন্তু যখন উনি ঠিক হয়ে যাবে তখন আবার ওনাকে জেলে পাঠাতে হবে। কিন্তু এসব কিছু করার জন্য ওর নিজের কাউকে, মানে তোকে, দায়িত্ব নিতে হবে। ঠিক আছে শিবা, হয়তো তুমি ঠিকই বলছো। আমি ওনার দায়িত্ব নিতে রাজি আছি। যাই হোক, উনি তো আমার মাই হয়। একজন ছেলের কর্তব্য যে বিপদে পড়লে নিজের বাবা মার পাশে দাঁড়ানো, তাদের দায়িত্ব নেওয়া। আমি নিয়ে আসছি ওনাকে। এটাই আশা করেছিলাম। কোনোভাবে ও আবার জানতে পেরে গেল না তো? শিবা, 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 কি হয়েছে? কোনো কি হয়েছে? কি উপরে ঘরে? হ্যাঁ, আমার ঘরে কোনো ডেড বডি আছে। লাশ? হ্যাঁ। কার? আমি জানি না, আমি শুধু হাত দেখলাম, মুখ দেখতে পাইনি। তুমি এখানে থাকো, আমি দেখে আসছি। দিদিমা দেখো। কনক, কোথায়? তোরা দুজন সাবধানে থাক। কনক, এখানে তো কিছু দেখতে পাচ্ছি না। শিবা, এখানেই ছিল ওই ডেড বডিটা। শুয়েছিলাম, একটু চোখ লেগে গেছিল আর হঠাৎ করে শব্দ পেলাম
আর আমার ঘুম ভাঙলো আর আমি দেখলাম যে কি হয়েছে, কোথা থেকে এই আওয়াজ আসছে। তখন আমি এখানে আসলাম আর এখানে ওই একজন মহিলার হাত বস্তা থেকে বাইরে বেরিয়ে আছে। শিবা, সত্যি বলছি, এখানেই দেখেছিলাম, দিব্যি খেয়ে বলছি। এই বালাটা নিশ্চয়ই ওর হবে যাকে কনক দেখেছিল। হ্যাঁ কনক, কিন্তু এখন তো এখানে কোনো লাশ নেই। শিবা, আমার মনে হচ্ছে যে কনক কোনো খারাপ স্বপ্ন দেখেছে। দিদা, কোনো স্বপ্ন ছিল না। বৌদি, মাঝে মাঝে এরকমটা হয়, যা আমরা স্বপ্নে দেখি আমাদের মনে হয় সেটা বাস্তব। তুমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছো বৌদি। হ্যাঁ, ওরকম হয় কখনো কখনো। তুমি খুব ক্লান্ত হয়ে আছো দিদিমা, ওকে একটু বসিয়ে বিশ্রাম চল, নিতে দাও। তুই আমার সাথে চল, আমরা গিয়ে একটু ছাদে রোশনি, বসি। তুইও যার সাথে। কনক অনেক অপেক্ষা করছে সন্তান সুখের জন্য। আমি চাই না যে এই শেষ মুহূর্তে ওনার কোনো অসুবিধে হোক। আমি নিশ্চিত যে কনক যা দেখেছে সেটা সত্যি, স্বপ্ন নয়। ওখানে নিশ্চয়ই কারুর লাশ ছিল, কিন্তু কার আমাকে বের করতেই হবে। যদি আমাদের রুমে লাশ ছিল আর এখন না থাকে, তার মানে ওই লাশটাকে সরিয়ে ফেলা হয়েছে। আর এত তাড়াতাড়ি ওই লাশ তো বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া সম্ভব নয়। তার মানে ওই লাশ এই মুহূর্তে এই বাড়িতেই আছে। স্টোর রুমে গিয়ে দেখি। ভাগ্য ভালো যে আমি এখানে লুকোনোর জায়গা পেয়ে গেলাম। ব্যাস, একবার শুধু সবাই শুয়ে পড়ুক, তারপর যে লক্ষ্যে আমি এখানে এসেছি সেটা আমি পূরণ করব। শিবা দাদা, শিবা দাদা, হ্যাঁ, কি হয়েছে? আপনার নামে এই পার্সেলটা আছে। আমার নামে পার্সেল? আমি তো কিছু অর্ডার করিনি। জানি না দাদা, আমি এই বাজার থেকে ফিরছিলাম, দেখলাম এর ওপর আপনার নাম লেখা আছে, সেই জন্যই আপনার কাছে নিয়ে চলে এলাম। হ্যাঁ, হতে পারে কনকের বাড়ির লোকে পাঠিয়েছে। আমি দেখছি, তুই যা এখান থেকে। এই আওয়াজ কিসের? ঘড়ির কাঁটার মতো টিকটিক। আচ্ছা, এতে বোম নেই তো? এটাকে আমি এখানে খুলতে পারবো না, সবার প্রাণের ঝুঁকি থাকবে। এটা বাইরে নিয়ে যেতে হবে।
ভগবানের কাছে কামনা করো চাঁদনি মা যে তুমি আর আমি যেন মুখোমুখি না হই, কারণ এবার যদি আমরা মুখোমুখি হই তাহলে তোমার জায়গা সোজা যমরাজের কাছে হবে। দাদা, চাঁদনি মা কিন্তু আবার আমাদের জীবনে অশুভ হয়ে আসতে চলেছে। ওই চিঠি থেকে স্পষ্ট বোঝা যায় যে ওনার কোনো খারাপ উদ্দেশ্য আছে। জানি না কেন জীবনে প্রথমবার আমার এত ভয় করছে। উনিই না কনক বৌদি আর আমার বাচ্চার ক্ষতি করার চেষ্টা আবার না করে। আরে চাঁদনি মা, আর আমার পরিবারের সুখের মাঝে তোর দাদা সব সময় এক দেওয়ালের মতো হয়ে দাঁড়িয়ে থাকবে, আর সেই দেওয়ালকেও কখনো ভাঙতে পারবে না। আমি ইন্সপেক্টরকে বলেছি আমাদের বাড়ির বাইরে পুলিশ মোতায়েন করতে, তাতে চাঁদনি মা যদি এই বাড়িতে ঢোকার চেষ্টা করে না তাহলে ধরা পড়ে যাবে। আর একটা কথা, এবার আরও বাঁচবে না।